আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে মিডের আগে আমাদের শেষ ক্লাস। আজকে আমরা মূলত আহ, আমাদের যেটা রিলায়েবল ডেটা ট্রান্সফার প্রোটোকল যেটা আমরা পড়তেছিলাম সেটার কনক্লুশন টানবো, এবং মিডের পরে গিয়ে আমরা প্র্যাকটিক্যাল যে প্রোটোকল গুলি আছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইউডিপি প্রোটোকল, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে গতদিন আমরা আলোচনা করতেছিলাম গো ব্যাক এন। এই গো ব্যাক এন এর যে রিসিভার এবং সেন্ডার, তারা হলো পাইপ লাইনিং কনসেপ্ট ব্যবহার করে, এবং আমরা আলোচনা করতেছিলাম যে পাইপ লাইনিং কনসেপ্ট মূলত হলো একটা উইন্ডো ব্যবহার করবে সেন্ডার, এবং সেই উইন্ডো থেকে একটা একটা করে প্যাকেট সে পাঠাতে থাকবে। এরকম একটা উইন্ডো থেকে পরপর অনেকগুলি প্যাকেট পাঠাইতে থাকবে। এই প্যাকেটের যদি অ্যাকনলেজমেন্ট চলে আসে তাহলে উইন্ডোর সাইজটা রাইটে শিফট করবে। দ্যাট মিনস উইন্ডো সাইজ হয়ে যাবে তখন এখান থেকে এই পর্যন্ত। আবার যদি এরকম দুইটা তিনটা বা চারটা পাঁচটা প্যাকেটের অ্যাকনলেজমেন্ট রিসিভারের কাছ থেকে সে পেয়ে যায়, এরকম একটা একটা করে পাবে, একটা একটা করে সে উইন্ডোর সাইজটা ডানে নিয়ে যাবে। এই উইন্ডোটা হবে হলো অলওয়েজ ফিক্সড। এই উইন্ডোটা হবে হলো অলওয়েজ ফিক্সড এবং এই অনুযায়ী যাবে। এটা হলো বেসিক, যেটা গো ব্যাক এন এবং সিলেক্টিভ রিপিট প্রোটোকল। মূলত গো ব্যাক এন এবং সিলেক্টিভ রিপিট প্রোটোকলের যেটা পার্থক্য, এখানে পাইপলাইনিং করলে কি অ্যাডভান্টেজ পাওয়া যায় সেটা আমরা দেখছিলাম। এই দুইটার মধ্যে মূল যেটা পার্থক্য সেটা হলো ইরর ঘটলে কিভাবে হ্যান্ডেল করবে। আদারওয়াইজ দুইটার মূল প্রিন্সিপাল সেম। একটা উইন্ডো সাইজ থাকবে, এই উইন্ডো সাইজটা হলো শুরু হবে হলো লাস্ট আনঅ্যাকনলেজমেন্ট প্যাকেট, আর হলো শেষ হবে হলো ভেরি রিসেন্টলি সেন্ড প্যাকেট অর ইয়েট টু বি সেন্ড প্যাকেট। সেইখানে গিয়ে হলো শেষ হবে। এখানে দেখো সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। এই গ্রিন প্যাকেট গুলির অ্যাকনলেজমেন্ট অলরেডি চলে এসেছে, ইয়েলো প্যাকেট গুলি অলরেডি সেন্ড করা হয়েছে কিন্তু এখনো অ্যাকনলেজমেন্ট আসে নাই। আর ওই ব্লু প্যাকেট গুলি ইয়েট টু বি সেন্ট, সেন্টের জন্য রেডি কিন্তু সেন্ট চলছে। এটা সেন্ট চলছে, এটা এখন সেন্ট চলছে, এটা শেষ হয়ে গেলে তারপর এটা সেন্ড করবে, তারপর এটা সেন্ড করবে, পরপর পরপর এই ব্লু পর্যন্ত সেন্ড করবে। ব্লুতে গিয়ে কেন শেষ হবে? উইন্ডোর শুরু হলো এখানে, উইন্ডোর শেষ হলো এইখানে। তো উইন্ডো যদি এইটার অ্যাকনলেজমেন্ট এখন পেয়ে যায়, এটার অ্যাকনলেজমেন্ট পেয়ে যায়, তাহলে উইন্ডো তখন হয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত হয়ে যাবে তখন হলো উইন্ডো। এইভাবে করে উইন্ডো চলমান থাকবে এবং প্যাকেট রিসিভ চলবে। এখন পার্থক্য যেখানে, সেখানে হলো ইরর হ্যান্ডলিং। গতদিন আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, সেটা হলো কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট। আমরা বলছিলাম যে যতগুলি প্যাকেট পাবে তার অনেকগুলির জন্য একসাথে সে হলো অ্যাকনলেজমেন্ট পাঠাবে। এরকম লাস্ট নোন কারেক্টলি রিসিভড প্যাকেট যতগুলি আছে সবগুলির জন্য একটা অ্যাকনলেজমেন্ট পাঠানোর নাম হলো কিউমুলেটিভ অ্যাকনলেজমেন্ট। একইভাবে সেন্ডার যে কয়টা প্যাকেটের জন্য অ্যাকনলেজমেন্ট পাইলো, সেই কয়টা প্যাকেট পর্যন্ত একসাথে সে উইন্ডোটাকে ডানে নিয়ে চলে যাবে। এইভাবে করে সে সেন্ডারও মেনটেন করবে। আর সবগুলি প্যাকেটের জন্য সে টাইম আউট মেনটেন করবে বা টাইমার মেনটেন করবে হলো একটাই মাত্র টাইমার মেনটেন করবে। এবং এই ইন অর্ডার প্যাকেট রিসিপশন, ডেলিভারি ইত্যাদির জন্য সে রিসিভার থেকে, বাফার থেকে যেটা অ্যাপ্লিকেশন লেয়ারের কাছে পাঠাবে, সেই সময় সে এই অর্ডারটা মেনটেন। গো ব্যাক এন এর ক্ষেত্রে একটাই পার্থক্য, সেটা হলো কোনো প্যাকেট যদি ইরর হয় তাহলে ওই প্যাকেট থেকে শুরু করে আবার ওই উইন্ডোর মধ্যে যতগুলি প্যাকেট আছে সবগুলি সে রিট্রান্সমিট করবে। এটা হলো গো ব্যাক এন। আর হলো এই যে এখানে দেখো খুব সুন্দর এক্সাম্পল দেওয়া আছে। এভাবে সে প্যাকেট পাঠাইতেছে 1 2 শূন্য থেকে শুরু করছে, 0 1 2 2 নাম্বার প্যাকেটটা লস হয়েছে। লস হওয়ার সঙ্গে
সঙ্গে সে ডিটেক্ট করতে পারবে। কিভাবে ডিটেক্ট করতে পারবে? দ্বিতীয় প্যাকেট পাইলেও অ্যাকনলেজমেন্ট বলবে যে 1 নাম্বার প্যাকেট পাইলেও সে বলবে 2 নাম্বার প্যাকেট পাঠাও। এই 3 নাম্বার প্যাকেট পাইলেও বলবে সে 2 নাম্বার প্যাকেট পাঠাও। আবার 4 নাম্বার পাইলেও সে বলবে 2 নাম্বার প্যাকেট পাঠাও। এই যে দেখো, প্রতিবার এক নাম্বার প্যাকেটের অ্যাকনলেজমেন্ট দিচ্ছে। এরকম পরপর যখন 3বার অ্যাকনলেজমেন্ট চলে আসবে, 3বার যখন অ্যাকনলেজমেন্ট চলে আসবে, তখন ডুপ্লিকেট হবে অথবা টাইম আউট হবে। যে ঘটনায় আগে ঘটুক না কেন, টাইম আউট হইলে ওই যে প্যাকেট গুলি আছে 2 নাম্বার থেকে শুরু করে 3, 4, 5 সবগুলি আবার সে পাঠাবে। খেয়াল করে দেখো, গো ব্যাক এনের যেটা সমালোচনা সেটা হলো এই 3টা প্যাকেট কিন্তু পাঠানোর দরকার ছিল না, 3, 4, 5। কারণ 3, 4, 5 অলরেডি রিসিভারের কাছে পৌঁছে গেছে। তো মানুষের বুদ্ধি বাড়ছে সময়ের ব্যবধানে। সবচেয়ে ভালো উপায়টা শুরুতেই মানুষ খুঁজে পায়নি, ধীরে ধীরে মানুষ খুঁজে পেয়েছে। পরবর্তীতে মানুষ চিন্তা করেছে, গবেষকরা চিন্তা করেছে যে এই 3টা প্যাকেট তো আসলে রিসিভারের কাছে গিয়েছিল বিধায়ী এই অ্যাকনলেজমেন্ট গুলি আসতেছিল, বারবার রিসিভার সেন্ডারকে বলতেছিল যে আমার প্যাকেটটা পাঠাও, প্যাকেটটা পাঠাও। তো সেই ক্ষেত্রে এই গো ব্যাক এর মধ্যে এই ডুপ্লিকেট অ্যাকনলেজমেন্ট আসলে এটা কি করা হয়েছে? ইগনোর করা হয়েছে। কিন্তু এইখানে যে ঘটনাটা ঘটবে সেটি হলো এই প্যাকেট না পাঠিয়ে আমরা সিলেক্টিভ রিপিটের মধ্যে দেখব যে সে শুধুমাত্র ওই ইরোনিয়াস প্যাকেটটাই পাঠাবে, 2 নাম্বার প্যাকেটটাই পাঠাবে। এবং রিসিভার ইন্ডিভিজুয়ালি অ্যাকনলেজ করতেছে, তার উপরে ভিত্তি করে বাফারের ম্যানেজমেন্ট হবে, আগের মতোই হবে। এবং আনঅ্যাক্ট প্যাকেট যেটা আছে সেই প্যাকেটের জন্য পাঠাবে। এই দেখো, এইখানে যে ঘটনাটা ঘটছে এটি হলো লাস্ট প্যাকেট যেটা পাঠানো হয়েছে এবং এই সিকোয়েন্স নাম্বার অনুযায়ী পরপর ডানে যাচ্ছে। এখন এইখানে এই প্যাকেটটা হলো এখনো পর্যন্ত রিসিভ হয়নি এবং রিসিভারের সাইজে এইটা পাইছে, এইটা পাইছে, এইটা পাইছে, কিন্তু এই প্যাকেটটা এখনো রিসিভার পায়নি। তাহলে না পাইলে সেটার জন্য সে এখন জানান দিবে। এই দেখো, 0-1 পেয়ে গেছে, 2 নাম্বার পায়নি। তাহলে আবার 1 সে পাঠাবে, 1 নাম্বার সে পাঠাবে, 1 নাম্বার সে পাঠাবে। এই ঘটনা ঘটতে থাকবে। এবং 1 নাম্বার, এই যে এটা কি চাইলো? এই একই জিনিস 1 নাম্বার পৌঁছাইছে, সে এইটার অ্যাকনলেজমেন্ট দিচ্ছে। এবার 3 নাম্বার পৌঁছাইছে, এইটার অ্যাকনলেজমেন্ট দিচ্ছে। এবং এই অ্যাকনলেজমেন্ট গুলি সে কি করবে? স্টোর করে রাখবে। এবং টাইম আউট ঘটলে এখন সে কিন্তু শুধুমাত্র 2 নাম্বার প্যাকেট পাঠাবে, 3, 4, 5 পাঠাবে না, 2 নাম্বার পাঠাবে। তার সাথে 2 এর পরে পাইলে তখন সে 6, 7, 8 পাঠাবে। এই যে 2 নাম্বার পাই গেল, 2 নাম্বারের যদি অ্যাকনলেজমেন্ট আসে সাথে কিন্তু ডানে চলে গিয়ে সে 6, 7, 8 এগুলি সে পাঠাইতে পারবে। এইভাবে করে সে এফিশিয়েন্ট সেন্ডিং অফ দি ডেটা প্যাকেট সে কি করতেছে? মেনটেন করতেছে। এখন একটা বিষয় আছে, সেটা হলো এই উইন্ডো সাইজের সাথে এই যে সিকোয়েন্স নাম্বার, এইটার একটা রিলেশনশিপ থাকে। সিকোয়েন্স নাম্বারের সাথে উইন্ডো সাইজের একটা রিলেশনশিপ থাকতে হবে। সিকোয়েন্স নাম্বার শুড বি half, window size should be half or less compared to the maximum number of packets that can be maintained by the sequence number. এখানে দেখো সিকোয়েন্স নাম্বার কি আছে? 0, 1, 3, 2, 3। তাহলে কয়টা আছে? 4টা। আর উইন্ডো সাইজ যদি 3 থাকে, এখানে একটা প্রবলেম আছে। সেটা হলো এই 3 নাম্বার প্যাকেট যদি লস হয়ে যায়, এইটা আসলো, এখন আমি কি পাঠাইলাম? এইটার যখন প্রথমটার যখন অ্যাকনলেজমেন্ট আসলো তখন উইন্ডো ডান পাশে নিলাম, 1, 2, 3 পাঠানোর পরে এখন আমি 3 নাম্বার প্যাকেটটা পাঠাই দিলাম। 0, 1, 2 পাঠানোর পরে 3 নাম্বার প্যাকেটটা পাঠাই দিলাম। পরেরটার যখন অ্যাকনলেজমেন্ট আসলো তখন কিন্তু আমি আবার কি পাঠালাম? 0 নাম্বার প্যাকেটটা পাঠিয়ে দিলাম। প্রশ্ন হলো, এই যে প্যাকেট সে রিসিভ করলো, এইখানে এই যে 0 নাম্বার প্যাকেট, সিকোয়েন্স নাম্বার কত? 0, এই প্যাকেটটা সে পাইলো, তার কিন্তু
কোনো প্রবলেম নাই। এই জায়গায় যদি সিকোয়েন্স নাম্বার পাই, এখন দেখো প্রবলেম হবে কখন, যে প্রথম থেকে সবগুলি যদি লুজ হয়ে যায়, প্রথমটাও দ্বিতীয়টাও তৃতীয়টাও সবগুলি হারিয়ে গিয়েছে, তাহলে কি ঘটনা ঘটবে? এই টাইম আউট ঘটলে এই যে জিরো প্যাকেটটা সে আবার পাঠালো, সে এখন কি ধরবে? সে যদি ডান পাশে চলে যায়, আসলে সে একটা করে রিসিভ করছে ডানে চলে যাচ্ছে, একটা করে রিসিভ করছে ডানে চলে যাচ্ছে, একটা করে রিসিভ করছে ডানে চলে যাচ্ছে। এখন রিসিভার মনে করতেছে এই সিকোয়েন্সের নাম্বারটা এখন আসছে এই জিরো পাওয়ার পরে, কিন্তু সেন্ডার যে অ্যাকনলেজমেন্ট হারায় গেল, সেন্ডার তো আসলে প্রথম জিরো নাম্বার প্যাকেটই পাঠাচ্ছে, সেন্ডার তো প্রথম জিরো নাম্বার প্যাকেটই পাঠাচ্ছে, এই জিরো নাম্বার প্যাকেটই পাঠাচ্ছে, সেন্ডার তো আর ডানে যায় নাই, কারণ অ্যাকনলেজমেন্ট তো সে পায় নাই। তাহলে রিসিভারের আন্ডারস্ট্যান্ডিং এর সাথে সেন্ডারের আন্ডারস্ট্যান্ডিং এর একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। এই ডিফারেন্সটা মিটিগেট করতে হলে, ওই উইন্ডোর সাইজ শুড বি লেস দেন or equal to half of the sequence size. সিকোয়েন্স সাইজ বলতে সিকোয়েন্স নাম্বার দিয়ে সর্বোচ্চ যতগুলি প্যাকেটকে আমরা রিপ্রেজেন্ট করব তার অর্ধেক বা তার চেয়ে ছোট হতে হবে, তাহলে এই প্রবলেম থেকে আমরা মুক্তি পেতে পারব। এই জন্য সেন্ডার আর রিসিভারের মধ্যে পর্দা আছে, ওরা তো আর জানে না, সেন্ডার তার রিসিভারের বাফার দেখতে পাচ্ছে না, আবার রিসিভার ও সেন্ডার কোন প্যাকেট পাঠাইতেছে, প্রথম জিরো নাম্বারটা নাকি দ্বিতীয় জিরো নাম্বারটা, এটা তো সে বুঝতে পারতেছে, পর্দা আছে মাঝখানে, একে অপরকে দেখতে পাচ্ছে না। এই কারণে আমার প্রোটোকলটা এমন ভাবে ইন্টেলিজেন্ট করতে হবে যেন ওই চোখে দেখবে না, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তারা বুঝে নিবে যে রিসিভার কোন জায়গায় আছে এবং সেন্ডার অ্যাকচুয়ালি কোন জায়গায় আছে। তো এই রিলেশনশিপ একটা লাগবে। হোয়াট রিলেশনশিপ বিটুইন সিকোয়েন্স নাম্বার সাইজ এন্ড দ্য উইন্ডো সাইজ টু অ্যাভয়েড দিস প্রবলেম? সেটা হলো লেস দেন অর ইকুয়াল টু দ্য হাফ অফ দ্য সিকোয়েন্স নাম্বার, যে কথাটা একটু আগে আমি এইখানে ইনশিওর করেছি। তাহলে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন এবং এই জিনিস কিন্তু তোমাদের জানা থাকা লাগবে। এইখান থেকে শুরু করে বাকি যে অংশগুলি আছে এগুলি আমরা মিডের পরে পড়ব। এই পর্যন্তই আমাদের মিডের সিলেবাস শেষ। আমি প্রশ্ন সম্পর্কিত বেশ কতগুলি জিনিস তোমাদের সাথে শেয়ার করব, তার আগে আমি জানতে চাই তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। গতদিন যখন আমি ক্লাস নেই তোমাদেরকে বলেছিলাম যে আজকের ক্লাসে আমি তোমাদের যে বাসায় তোমরা যে পড়তেছো, তোমাদের কোথায় কি কি প্রবলেম আছে সেগুলি সম্পর্কে আমি একটু জানতে চাই। তো তোমাদের প্রশ্নগুলি আগে প্রথমে বলো, সেই প্রশ্নগুলি শোনার পরে উত্তর দেওয়ার পরে এরপরে মিড পরীক্ষার গতি প্রকৃতি কিরকম হবে, কি ধরনের জিনিস তোমাদের গুরুত্বের সাথে পড়তে হবে, সেই বিষয়গুলি সম্পর্কে আমি একটা আলোকপাত করি। বলো। স্যার, রাউটারের একটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম। বলো। স্যার, আমরা তো জানি যে রাউটারে যখন অনেক বেশি ট্রাফিক চলে আসে তখন ওটার বাফার স্পেসে হচ্ছে স্যার ওভারফ্লো হয়। তো স্যার, রাইট। রাউটার কি কোনোভাবে এটাকে আগে ডিটেক্ট করতে পারে যে এই পরের স্টেটে হচ্ছে আমার এটা ওভারফ্লো হতে পারে, আমি কিছু প্যাকেট হচ্ছে আমার নিয়ারেস্ট অন্য কোনো রাউটার যেখানে ট্রাফিক কম ওখানে আমি ফরওয়ার্ড করে দিই, এটা কি পসিবল স্যার? এটা ইম্পসিবল না, কিন্তু বিষয় যেটা সেটা হলো একজন রাউটার যে রিসিভ করতেছে, তুমি যেখানে পাঠাচ্ছ সেখানে তোমার কন্ট্রোল আছে, ঠিক আছে? যেখানে তুমি ডেটা পাঠাচ্ছ সেখানে তোমার কন্ট্রোল আছে, কিন্তু যাদের কাছ থেকে তুমি রিসিভ করতেছো তারা কিন্তু তাদের চিন্তা অনুযায়ী সে তোমাকে ডেটা পাঠাচ্ছে। হ্যাঁ, এটা একটা বিষয়। কাজেই আহ এটা প্রথম দিকে, এটা একটা ভালো প্রশ্ন করেছো, এর সাথে ইতিহাস জড়িত আছে, ডেভেলপমেন্ট হিস্টোরি এর সাথে জড়িত আছে। ডেভেলপমেন্ট হিস্টোরি হলো, ডেভেলপমেন্টের যেটা হিস্টোরি সেটা হলো আহ তুমি যে জায়গাটাতে গিয়ে আহ আহ, ওই 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 ডেটাটা তোমার স্টোর হচ্ছে একটা রাউটারে প্রচুর পরিমাণে,
সেইখানে একটা সময় চিন্তা করা হতো যে লেয়ার 3, দ্যাট মিনস নেটওয়ার্ক লেয়ারে এই নোটিফিকেশনটা দেওয়া হবে। তো নেটওয়ার্ক লেয়ারে এই নোটিফিকেশনটা দিতে গেলে রাউটারের উপরে যে পরিমাণ কম্পিউটেশন এবং কমিউনিকেশন ওভারহেড বাড়ে, তাতে দেখা গেছে যে নেটওয়ার্কের যেটা ম্যানেজমেন্ট সেটা আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। দুইটা জিনিস তোমাদেরকে ছবি আঁকায় দেখায়। ধরো এই হলো রাউটার, এইখানে নেক্সট হোপ রাউটার আছে, আবার এইখানে আর একটা নেক্সট হোপ রাউটার আছে, এইখানে আর একটা নেক্সট হোপ রাউটার আছে। এইভাবে করে ধরো কানেক্টেড, এরকম কানেকশন, এরকম কানেকশন। এখন খেয়াল করে দেখো, আমি যদি এই ধরনের একটা নেটওয়ার্ক কানেকশনের ক্ষেত্রে এমন ভাবে ম্যানেজমেন্ট করি যে আমার ডেটা এখান থেকে এখানে যাবে, তারপরে এখানে যাবে, এখানে যাবে, তারপরে ডেস্টিনেশনে যাবে, এই পাথের এই রাউটারকে দিই। দেখো রাউটার কি কাজ করতেছে, এই প্যাকেটটা রিসিভ করতেছে, এর মধ্যে 3টা লেয়ার আছে। এই 3টা লেয়ারের মধ্যে ফিজিক্যাল লেয়ার আছে, ডেটা লিঙ্ক লেয়ার আছে এবং নেটওয়ার্ক লেয়ার আছে। ফিজিক্যাল লেয়ারে ওই ডেটাটাকে তার রিসিভ করতে হচ্ছে, রিসিভ করে ফিজিক্যাল লেয়ারে সে রিসিভ করেছে সিগন্যাল, আইদার ইলেকট্রিক্যাল সিগন্যাল অথবা অপটিক্যাল সিগন্যাল অথবা ওয়্যারলেস হইলে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল সে রিসিভ করেছে। রিসিভ করার পরে ওইটা থেকে সে ডিকোড করেছে, বিটে কনভার্ট করেছে। বিটে কনভার্ট করার পরে ওইটা প্যাকেট আকারে ডেটা লিঙ্ক লেয়ারের কাছে প্রোভাইড করেছে। ডেটা লিঙ্ক লেয়ারের এখন কাজ হলো ওই যে তোমরা এর আগের কোর্সে পড়েছো ইরোর ডিটেক্ট করা। ও ইরোর ডিটেক্ট করলো, ইরোর যদি ডিটেক্ট করতে পারে তাহলে সে এই প্যাকেট ফেরত দিবে, আর না হইলে এই প্যাকেটটাকে নেটওয়ার্ক লেয়ারের কাছে পাঠিয়ে দিবে। এবং নেটওয়ার্ক লেয়ারে গিয়ে ও সব তখন হলো আবার আরেকবার হেডারের মধ্যে ইরোর সেটিং করতেছে এবং ওই প্যাকেটের হেডারের উপরে ভিত্তি করে ফরওয়ার্ডিং পদ্ধতি কি সেটা করতেছে। ফরওয়ার্ডিং এর জন্য যদি ফরওয়ার্ডিং টেবিলে যদি এন্ট্রি পায় তাহলে তো ভালো, আর যদি এন্ট্রি না পায় তাহলে আবার রাউটিং অ্যালগোরিদম চালাচ্ছে, ওই রাউটিং অ্যালগোরিদম চালিয়ে তখন সে বের করতেছে যে নেক্সট হোপ রাউটার কোনটা হবে। এই নেক্সট হোপ রাউটার যদি এইটা হয় তাহলে এইটাতে পাঠানোর জন্য সে প্যাকেটটা তৈরি করে নেটওয়ার্ক লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ারে, ডেটা লিঙ্ক লেয়ার থেকে ফিজিক্যাল লেয়ারে পাঠিয়ে দিচ্ছে। তারপরে এই ডেটাটা আবার দেখো বিট থেকে সিগন্যালে কনভার্ট হয়ে তারপরে এখানে যাচ্ছে। আমি এই কথাগুলি এই জন্য অবতারণা করছি যে তাহলে একটা রাউটারের প্রতিটা প্যাকেটের জন্য কিন্তু অনেকগুলি প্রসেসিং ফাংশনালিটিস আছে। এই কারণে বিশ্বব্যাপী গবেষকরা এই রাউটার প্রতিটা রাউটারে প্যাকেট প্রতি যে সমস্ত ফাংশন গুলি আছে সেগুলিকে কিভাবে মিনিমাইজ করা যায় সেজন্য চিন্তা চেতনা তৈরি করেছে। তো একটা পর্যায়ে কিছু নেটওয়ার্ক আছে, এটিএম নেটওয়ার্ক, তারপরে হলো তোমার ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এইগুলিতে করা হতো যে এই এই নেটওয়ার্ক লেয়ারেই কনজেশন হচ্ছে কিনা সেটা ডিটেক্ট করা এবং আপস্ট্রিম লিঙ্ক গুলিকে নোটিফাই করা। কিন্তু পরবর্তীতে এই ধরনের প্রোটোকল কিন্তু ইস্টাবলিশ হতে পারে নাই। ইস্টাবলিশ না হওয়ার পিছনের মূল কারণই হলো এইটা, কেন এই লিঙ্ক স্পিড গুলি মারাত্মক ভাবে বেড়ে যাচ্ছে। এই ধরো মেগাবিট থেকে গিগাবিট, গিগাবিট থেকে টেন্স অফ গিগাবিট ইত্যাদি। লিঙ্ক স্পিড যদি মারাত্মক ভাবে বেড়ে যায় তাহলে রাউটার গুলিকে ফাস্টার প্রসেসিং করতে হবে প্যাকেট, যেন যথেষ্ট পরিমাণ ডেটা এই লিঙ্কের উপর দিয়ে দিতে পারে। না হলে টাকা খরচ করবে মানুষ হাই স্পিড লিঙ্ক স্থাপনের জন্য, কিন্তু রাউটার গুলি যদি লেজি রাউটার হয় তাহলে রাউটার গুলি কিন্তু প্যাকেট এই রোডে পাঠাতে পারবে না। ঠিক এটা অ্যানালোগাস এরকম, যে এরকম যদি হয় যে কমিউনিকেশন মিনিস্টার ওবায়দুল কাদের সারা দেশ ব্যাপী অনেক ভালো ভালো রাস্তা তৈরি করে রেখেছে, প্রচুর প্রশস্ত, কিন্তু সেই রাস্তায় যথেষ্ট পরিমাণ গাড়ি নাই, তাহলে কিন্তু গভর্নমেন্টের জন্য সেই রাস্তাগুলির পিছনে যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু ইকোনমিক্যাল হবে না, অপটিমাল হবে না। ঠিক ওরকম নেটওয়ার্কে যদি আমি
ভেরি হাই স্পিড লিঙ্ক দিয়ে রাখি, কিন্তু যদি সেই লিঙ্কের উপর দিয়ে যথেষ্ট পরিমাণ ডেটা রাউটার গুলি প্রসেস করে পার ইউনিট টাইমে পাঠাইতে না পারে, তাহলে কিন্তু এই লিঙ্ক গুলির ইউটিলাইজেশন ভালো হবে না। তো এই লিঙ্ক গুলির ইউটিলাইজেশন বাড়ানোর জন্য রাউটার থেকে এই কনজেশন হ্যান্ডলিং এর কাজটা বের করে নিয়ে আসা হয়েছে, এবং এটা টোটালি এন্ড টু এন্ড। আমরা তো ইতিমধ্যে বেশ কিছু পড়লাম এখানে, এই মাল্টিপ্লেক্সিং করেছি, ডিমাল্টিপ্লেক্সিং করেছি, খুবই গুরুত্বপূর্ণ। ইউডিপি কিভাবে মাল্টিপ্লেক্সিং করে এবং টিসিপি কিভাবে মাল্টিপ্লেক্সিং করে সেগুলি আমরা পড়েছি। এবং তুমি জানো যে টিসিপি এবং ইউডিপি এই প্রোটোকল গুলি চলতেছে হলো এন্ড হোস্ট, দ্যাট মিনস এন্ড টু এন্ড কনজেশন কন্ট্রোল। আমি যার কাছে পাঠাচ্ছি সে আর আমার মধ্যে যে কমিউনিকেশন হচ্ছে এইটা দিয়ে কনজেশন কন্ট্রোল করতেছি। মাঝখানে যে সমস্ত রাউটার, গেটওয়ে, সুইচ পার হয়ে যাচ্ছে ওরা কনজেশন এক্সপেরিয়েন্স করতেছে, এবং কনজেশনের কারণে প্যাকেট লস হচ্ছে বা প্যাকেট দেরিতে যাচ্ছে, সেটা আমরা শেষ জায়গায় গিয়ে ধরতে পারতেছি, বুঝতে পারতেছি, কিন্তু সেই 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 সিচুয়েশনটা আসলে এখানে হচ্ছে না। এই জায়গাটা আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটি হলো আমরা এই কোশ্চেনটার আনসার আরো ভালোভাবে বুঝবো যখন আমরা এই কানেকশন ওরিয়েন্টেড ট্রান্সপোর্ট টিসিপি সম্পর্কে আরো বিস্তারিত পড়বো। তুমি যেটা প্রশ্ন করেছো সেটা খুবই রিলেভেন্ট। ওই জিনিস যদি নেটওয়ার্ক লেয়ারে করা হতো তাহলে নেটওয়ার্ক লেয়ারের রাউটার গুলির উপরে আরেকবার প্রেসার বাড়ত, কনজেশন ম্যানেজমেন্ট। সেইটা ওই জন্য রাউটার গুলির উপরে দায়িত্ব না দিয়ে এন্ড টু এন্ড হোস্টের উপরে রাখা হয়েছে। তবে ডেফিনেটলি এক্সপ্লিসিট কনজেশন নোটিফিকেশন নামে একটা বিট, এইটা ব্যবহার করা হয়েছে অনেক জায়গায়। তুমি যেটা ধারণা করেছো এক্সপ্লিসিট কনজেশন নোটিফিকেশন ইসিএন বিট, যে বিট দিয়ে এই আগের রাউটার গুলিকে বলা যায় যে আমি কনজেস্টেড, সো দ্যাট আগের রাউটার গুলি অ্যাওয়ার হয়ে যাবে। ও যদি কনজেস্টেড হয় তাহলে এক্সপ্লিসিট কনজেশন নোটিফিকেশন বিট ও এটাকে পাঠাবে, এটাকে পাঠাবে, এটাকে পাঠাবে। এরা বুঝবে যে এইটা দিয়ে যাওয়া যাবে না, তাহলে এই রাস্তা দিয়ে যেন ডেস্টিনেশনে যাওয়া যায়, অথবা এই রাস্তা দিয়ে যেন ডেস্টিনেশনে যাওয়া যায়, সেই চিন্তা সে। তো এরকম চিন্তা মানুষ করেছিল এবং সেটা বেশ কিছু সময় ইন্টারনেটে চালুও ছিল, বাট রাইট এট দ্য মোমেন্টে এটি করা হচ্ছে না। এবং আমরা যখন সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং করব তখন দেখবা এই ফিজিক্যাল ডেটা লিঙ্ক নেটওয়ার্ক লেয়ারের অনেক কাজ এই রাউটারেও এখন আর করা হচ্ছে না। এই রাউটারে না করে উপরে ক্লাউড এজ, ক্লাউড ডেটা সেন্টারে এই কাজগুলি করা হচ্ছে, যেখানে নেটওয়ার্ক ফাংশন গুলি হলো এক্সিকিউটেড হচ্ছে। So that is fundamentally important and will be utilized for the betterment of the uh, uh, network performance. মুনতাসির ধরতে পেরেছো? জি স্যার। আর কোনো প্রশ্ন কারো? কবিরাতন উম্মে ঐশী লেখাপড়া করতেছো? ক্লাসে আসো নাকি জয়েন দিয়ে ঘুমাচ্ছ? কবিরাতন উম্মে ঐশী, মাই গুডনেস, এটারে কিন্তু অ্যাবসেন্ট দিয়ে দিব আমি আজকে। হ্যাঁ, কেয়ামণি আছো? কেয়ামণি জি স্যার, আছি আমি। ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। লেখাপড়া করতেছো ঠিক মতো? জি স্যার, বাট ওই লাস্ট টাইম ইউনিভার্সিটি যাওয়ার সময় একটু মিস করি, পরে রেকর্ড দেখা লাগে। ক্লাস মিস করো না কি করতেছো এটা আমি জিজ্ঞাসা করিনি। আমি জিজ্ঞাসা করতেছি এই যে আড়াইটা চ্যাপ্টার পড়লাম, 2 চ্যাপ্টার ফুল আর 3 নাম্বার চ্যাপ্টারের অর্ধেকের চেয়ে একটু কম, এই অংশগুলি তুমি পুরোপুরি বুঝেছো কিনা, কোনো টপিকে তোমার কোনো সমস্যা আছে কিনা? না স্যার, সেরকম প্রবলেম নাই। প্রবলেম থাকলে এটা জিজ্ঞাসা করবা, বলবা, না হলে কিন্তু তোমাদের এই সমস্যাগুলি কিন্তু থাকতেই থাকবে। আগামীকালকে আমি ডিপার্টমেন্টে থাকবো দুপুরের পরে।
বি বিল্ডিং এর 521 নম্বর রুমে। যদি তোমাদের কোনো সমস্যা হয় ওখানে আসো দুপুরের পর পরই। আচ্ছা ঠিক ঠিক আছে আছে, জি 2টা স্যার 2:30টার দিকে। যে জি কেউ যে কেউ আহসানুল হক শাকিল আছো? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি ভালো করতেছো, আছেন? বুঝতেছো প্রত্যেকটা টপিক? স্যার, ক্লাসে তো স্যার বুঝতেছি, তবে স্যার কিছু কিছু না, বেশ অনেকগুলো টপিকই এখন আমার নিজের আলাদা করে পড়া হয়নি। এগুলো এগুলি একটু করতে পড়তে হবে হবে। করতে হবে করতে হবে, কারণ এগুলি কিন্তু আমি প্রথম থেকে বলতেছি এই কোর্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা যখন সফটওয়্যার লিখবা, প্রোগ্রাম ডেভেলপমেন্ট করবা, কোনো হাউসে কাজ করবা, তখনও কিন্তু তোমাদের এই কনসেপ্ট গুলি খুব কাজে লাগবে। কারণ টিসিপি কানেকশন তৈরি করতে হবে, সে অনুযায়ী ডেটা পাঠাইতে হবে, ওই কানেকশনের ম্যানেজমেন্ট তোমাকে দেখতে হবে, ডেটা কিভাবে কমিউনিকেটেড হয়, সেই সেই ফরম্যাট, সেই স্ট্রাকচার সম্পর্কে তোমার কমপ্লিট ধারণা থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি ডেভেলপমেন্ট গুলি আসলে এফিসিয়েন্টলি করতে পারবা না। এই জন্য এই জিনিসগুলি খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। ফখরুল হোসেন আছো? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা স্যার। প্রত্যেকটা টপিক বুঝতেছো তো? তোমরা স্যার প্রশ্ন করতেছো না যেহেতু, এখন আমাকেই প্রশ্ন করতে হবে, আর কি করা। স্যার পড়তেছি স্যার, মানে অনেকগুলো টপিক স্যার এখনো স্যার পড়া হয়নি আর কি। আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল বলো। স্যার, মানে ম্যাথ স্যার মানে কত মার্কস থাকতে পারে এক্সামে? ম্যাথ করতে হবে, কত মার্ক থাকবে এক্স্যাক্টলি আমি বলে দেবো না। ম্যাথ কিছু মার্ক থাকবে, কিছু জি মার্ক থাকবে, জি স্যার। কিছু মার্ক থাকবে। ঠিক আছে, ম্যাথ ইম্পর্টেন্ট। জি স্যার। এখন যে বিষয়টা সেটা হলো আহ তোমরা আমার শেয়ারিং দেখতে পাচ্ছ? জি স্যার। শেয়ারিং এ কি দেখতে পাচ্ছ? স্যার চ্যাপ্টার 3 চ্যাপ্টার 3 এর স্লাইড, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন আমি যে জিনিসটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো এই আমরা যে 2টা চ্যাপ্টার পড়েছি, এই 2টা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকই কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বা। বিশেষ করে তোমার চ্যাপ্টার 2 এর যে ইম্পর্টেন্ট টপিকগুলি তুমি পড়েছো, এবং চ্যাপ্টার 3 চ্যাপ্টার 1 এর কোন কোন টপিকগুলি ইম্পর্টেন্ট সেগুলি বেছে বেছে পড়বা। দেখো, তোমাদেরকে আমরা চ্যাপ্টার 2 তে প্রক্সি সার্ভার সম্পর্কে বিস্তারিত পড়েছি। প্রক্সি সার্ভার ব্যবহার, এর 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 গঠন কিভাবে হবে, ওয়ার্কিং প্রিন্সিপল কিভাবে হবে, এগুলি খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাবে। এবং এই সম্পর্কিত যে এক্সাম্পল এবং এক্সারসাইজে যে রিলেটেড প্রবলেমগুলি তোমাদেরকে আমি হোমওয়ার্ক হিসাবে দিয়েছি, প্লাস তোমরা করেছো, সেগুলি পড়ে যাবা। তোমাদের মনে আছে কুকিজ পড়িয়েছি আমি? হ্যাঁ, এইচটিটিপি কুকিজ। জি স্যার। এইচটিটিপি কুকিজ, ওখানে পারসিস্টেন্ট এইচটিটিপি এবং নন পারসিস্টেন্ট এইচটিটিপি সম্পর্কে খুব ভালো ধারণা নিয়ে যাবে। এবং কুকিজ কোথায় ব্যবহার করি, কেন ব্যবহার করি, কোন ক্ষেত্রে দরকার হয়, ওইটার অপারেশন প্রিন্সিপল কি, সেই সম্পর্কে খুব ভালোভাবে পড়ে যাবে। একটু আগে এই যে যে প্রশ্নটা করলো, যে বিভিন্ন ম্যাথমেটিক্স, আমরা দেখো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যদি ডেটা পাঠাইতে চাই, বিভিন্ন ধরনের ডেটা রেট এবং ডিলে ক্যালকুলেশন করার প্রশ্ন আসে, তাই না? ওইখানে আছে হলো আমার আমার ট্রান্সমিশন ডিলে, প্রোপাগেশন ডিলে, তারপরে হলো কিউইং ডিলে, প্রসেসিং ডিলে। তো আমি যদি কিউইং ডিলে, প্রসেসিং ডিলেটাকে ওভারলোড করতে পারি, তাহলে ট্রান্সমিশন ডিলে এবং প্রোপাগেশন ডিলে মূলত ডমিনেট করে। তো এই ধরনের একটা সিচুয়েশনে ডাইরেক্ট লিঙ্কের ডিলে ক্যালকুলেশন আর মাল্টিপল হোপ, এক থেকে একটা রাউটার, তারপরে একটা রাউটার, তারপরে একটা রাউটার, এরকম ভিজিট করে করে গেল, তাহলে শেষ পর্যন্ত কত ট্রান্সমিশন ডিলে হবে, এই সমস্ত বের করা রিলেটেড যে প্রবলেমগুলি আমরা করেছিলাম,
সেগুলি সম্পর্কে ভালো প্র্যাকটিস তোমরা করে যাবে। এরপরে দেখো আমরা কতগুলি জিনিস তোমাদের পড়িয়েছি। ইরর কিভাবে ডিটেক্ট করতে হয়, ইউডিপির ক্ষেত্রে কিভাবে ইরর ডিটেক্ট করে, টিসিপির ক্ষেত্রে কিভাবে ইরর ডিটেক্ট করে, চেক সামটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কত বিটের ইরর ওইটার মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি, কত বিটের ইরর আমরা ওইটার মাধ্যমে ডিটেক্ট করতে পারি এবং এটা কিভাবে করা হয় সেই সম্পর্কে বইয়ে যেগুলি টপিক আছে সেটা পড়বা। আবার এক্সারসাইজে যে প্রবলেমগুলি, রিলেটেড প্রবলেমগুলি আছে সেগুলিও কিন্তু ভালোভাবে পড়ে যাবে। আর 2 নম্বর চ্যাপ্টারে বেশ কতগুলি ইম্পর্টেন্ট প্রোটোকল পড়েছি। তার মধ্যে একটা হলো ডিএনএস, একটা হলো এসএমটিপি, আর একটা হলো আইম্যাপ, আর একটা হলো POP3, আর একটা হলো এফটিপি। এই প্রোটোকলগুলি সম্পর্কিত এইচটিটিপি, এসএমটিপি, ডিএনএস, আইম্যাপ, POP3, এই প্রোটোকলগুলি সম্পর্কিত যে ওয়ার্কিং প্রিন্সিপল গুলি আছে সেগুলি কিন্তু খুব ভালোভাবে দেখে যাবে। আইম্যাপের এবং POP3-র মধ্যে পার্থক্য, এসএমটিপি কিভাবে কাজ করে, ডিএনএস কিভাবে কাজ করে, ডিএনএস কি সেন্ট্রালাইজড ডেটাবেস নাকি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, কেন সেন্ট্রালাইজড না কেন ডিস্ট্রিবিউটেড, এই যে আন্ডারস্ট্যান্ডিং গুলি এগুলি খুব ভালোভাবে পড়ে যাবা, সো দ্যাট তুমি পুরো জায়গাটাতে তোমার একটা মাস্টারি তুমি যেন নিয়ে আসতে পারো। আর একটা হলো এই যে তোমার একটু আগে যে কোশ্চেনটা করেছিল সেটা হলো যে আমাদের একটা রাউটারে মুনতাসির করেছিল, রাউটারে যদি ডেটা আসতেই থাকে এবং আমি যদি ডেটা পাঠাইতে না পারি তাহলে কি হবে, ওইখানে ট্রাফিক ইন্টেন্স হয়ে যাবে। আমরা বলি ট্রাফিক ইন্টেন্সিটি, মানে হলো কি প্রচুর পরিমাণ লোড বেড়ে যাচ্ছে, ট্রাফিকের সাইজ বেড়ে যাচ্ছে, কিন্তু আমার ডেটা রেট ফিক্সড হয়ে আছে। ডেটা রেট যদি ফিক্সড হয়ে যায়, আউটগোয়িং ডেটা রেট যদি ফিক্সড থাকে আর ইনকামিং ডেটার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে আমার ডিলে মারাত্মকভাবে বেড়ে যাবে। তো এই সমস্ত ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, কিউইং ডিলে কিভাবে বাড়বে এবং এই ট্রাফিক ইন্টেন্সিটি আমরা কিভাবে কমাইতে পারি সেই সম্পর্কিত যে পদ্ধতিগুলি আছে এগুলি খুব ভালোভাবে তোমরা পড়ে যাবে। তো এটা হলো আমার একটা তোমাদের কাছে একটা আর্জি, সেটা হলো যে সিগনিফিকেন্টলি যে টপিকগুলি আমরা এখানে আলোচনা করেছি সেগুলি সম্পর্কে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবা যেন ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারো এবং সত্যিকার অর্থে নেটওয়ার্কিং এর যে টপিক গুলি আছে, এই দেখো এখানে সেকশন কিভাবে তৈরি করতে হয়, এটা কত বিটের ইরর ডিটেক্ট করা যায়, কিভাবে করা যায় সেগুলি সম্পর্কে, ইউডিপি এবং টিসিপি এর মধ্যে মূল পার্থক্যটা কোথায় সেটা দেখবো, এবং এই যে মাল্টিপ্লেক্সিং আছে, ইউডিপির মাল্টিপ্লেক্সিং আর টিসিপির মাল্টিপ্লেক্সিং এর মধ্যে কি পার্থক্য আছে এবং কিভাবে করা হয় সেটা সম্পর্কে ভালো ধারণা নিয়ে যাবা। আর এমনিতে ফান্ডামেন্টাল যে টপিক আছে সেগুলি ডেফিনেশন সম্পর্কিত তো তোমরা ধারণা নিবাই। তো আজকে আমার এ পর্যন্তই। আমি মনে করি তোমরা খুব ভালোভাবে যদি ক্লাসের এই কন্টেন্ট গুলি পড়ো এবং প্রিপারেশন নাও। দুইটা জিনিস, একটা হলো স্লাইড যেটা আছে, আমি তোমাদেরকে আগেও বলেছি এখনো বলি, স্লাইড যেটা আছে স্লাইড এর কন্টেন্ট আমি একটু আগে 3 নম্বর চ্যাপ্টারও আপলোড করে দিয়েছি। স্লাইড এর কন্টেন্ট কিন্তু শিক্ষকদের জন্য, স্লাইড কিন্তু তোমাদের জন্য না। স্লাইড তোমাদের জন্য শুধুমাত্র যে স্যার কোন ধরনের টপিক গুলি পড়িয়েছে, গুরুত্ব দিয়ে পড়িয়েছে, কিভাবে পড়িয়েছে সেটা জানার জন্য, কিন্তু তোমার সোর্স অফ নলেজ কিন্তু বুক। আমি যখন প্রশ্ন করব স্লাইড কিন্তু আমার সামনে থাকবে না, আমি যখন প্রশ্ন করব তখন আমার সামনে থাকবে হলো বই, এবং বইয়ের যে এক্সাম্পল গুলি দেওয়া আছে, যে ডেমনস্ট্রেশন গুলি দেওয়া আছে সেগুলিও পড়তে হবে, এক্সারসাইজে যেগুলি ইম্পর্টেন্ট রিলেটেড পয়েন্ট আছে সেগুলি কিন্তু করতে হবে। তোমাদের বারবার বলছি যে তোমরা জানা এবং শেখার প্রতি গুরুত্ব দাও। আমার ধারণা তোমরা প্রত্যেকে অলরেডি অ্যাডমিট কার্ড কালেক্ট করে ফেলেছো, অ্যাডমিট কার্ড নিয়ে তোমরা পরীক্ষা হলে যাবা এবং পরীক্ষাটা খুবই খুবই মনোযোগ সহকারে উইথ হাই
লেভেল অফ কনফিডেন্স তোমরা পরীক্ষার প্রশ্ন উত্তরগুলি দিবা, সেটা আমার এক্সপেকটেশনের মধ্যে আছে। আর কোনো কোশ্চেন কারো? ঠিক আছে, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এখন চলে যাব হলো অ্যাটেন্ডেন্স। সাগর হোসেন, ইয়েস স্যার। মাহফিজুর রহমান, মাহফিজুর রহমান অ্যাবসেন্ট। আচ্ছা, এরপরে হলো মাসুদ আল মেহেদি। স্যার ইয়েস স্যার। মাসুদ আল মেহেদি আছো? জি স্যার আছি এই স্যার। তুমি 6টা ক্লাসে অ্যাবসেন্ট করো নাকি? ক্লাস করো না কেন? 181 ব্যাচের স্টুডেন্ট, এতদিনে তোমার তো ডিগ্রি হয়ে চলে যাওয়ার কথা ছিল, তুমি আবার ক্লাসও করো না, বাবা মার টাকা পয়সা খরচ করতেছো, করো নাকি? কি করো? স্যার মাঝে মাঝে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় স্যার। কথা পরিষ্কার করে বলো। স্যার মানে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, ক্লাস মিস গেছে। মিয়া কি রাত সারা রাত কি নেশাগ্রস্ত থাকো নাকি? না ঘুম স্যার, থেকে ওই যে উঠতে দেরি হয়ে যায়? ফুট টুট কোন করি আর জমিদার কি। তুমি? অ্যালার্ম দিয়ে রাখবা, ভোরবেলা ঘুম থেকে উঠবা। ছোটবেলা থেকে তোমার স্কুল কলেজের শিক্ষকরা শেখায়নি early to bed, early to rise makes a man healthy, wealthy and wise? ছাত্র জীবন এখন, এই ছাত্র জীবনে সঠিকভাবে লেখাপড়া করবা। এটা তোমার হলো কাল্টিভেশন পিরিয়ড, তোমার নিজের ক্যারিয়ারটাকে তৈরি করার সময়। এখন যদি অবহেলা করো, হেলায় ঘুমায় থাকো, সারাটা জীবন পস্তানো লাগবে। মানুষের যখন হুকুম শোনা লাগবে, মানুষের যখন তাবেদারি শোনা লাগবে, তখন বুঝবা কষ্টটা তখন মনে হবে তোমার। এখন কষ্ট করবা, নিজেকে প্রস্তুত করবা, দক্ষতা অর্জন করবা, জ্ঞান অর্জন করবা, সারাটা জীবন ভালো থাকতে পারবা। তো এখন 4 বছর কষ্ট করে সারা জীবন ভালো থাকতে সেটা পছন্দ করো, নাকি এখন ঘুমায় টুমায় কাটায় সারাটা জীবন ঘানি টানা লাগবে, বোঝা বওয়া লাগবে, অন্যের হুকুম শোনা লাগবে কথায় কথায়, সকাল বিকাল দুপুর রাত্রে, সেটা তোমার পছন্দ কোনটা? আচ্ছা, এরপরে হলো মাহমুদুল হাসান আবির, এইটার একটা ফাঁকিবাজ। আমিনুল ইসলাম, রুহুল ইসলাম, Yes, sir. আমিনুল ইসলাম, ইয়েস স্যার। কবিরাতুন উম্মে ঐশী। স্যার এই একটু আগে কোথায় গেছিলা? তোমার ডেকে ডেকে আমি হয়রান হয়ে গেলাম, পেলাম না। স্যার আমি মাঝে একটু ওয়াশরুমে গিয়েছিলাম, হয়তো আপনি সেই সময় আমাকে ডাকছেন। সামিদুল হক রায়হান, Yes, sir. আহসান হাবিব, Present, sir. শাহ মোহাম্মদ গোলাম রহমান নাইম। এইটার একটা ফাঁকিবাজ, ক্লাসে আসে না, বাবা মার টাকা খরচ করতেছে শুধু। ইমাম হাসান, প্রেজেন্ট স্যার। আরিফুল ইসলাম, ইয়েস স্যার। আকিল উদ্দিন ভুঁইয়া, আকিল উদ্দিন ভুঁইয়া মাঝে মাঝে চাইলে ইচ্ছা হলে আসে, না হলে আসে। বিবি খাদিজা, স্যার প্রেজেন্ট। গুড। লিমন হাসান, ইয়েস স্যার। জায়েদ আল নাহিয়ান, Present, sir. গুড। জাকির হোসেন, Yes, sir. গুড। ওয়াসিম আকরাম, Yes, sir. গুড। মনীষা আক্তার আশা, ইয়েস স্যার। এরপরে মেহেদি হাসান, ইয়াসিন Yes, হোসেন। sir. মেহেদি হাসান আছো? আচ্ছা, জি স্যার। ইয়াসিন হোসেন। Yes, sir. ইয়াসিন, তুমি 7টা ক্লাস মিস করেছো, ক্লাসে আসো না কেন?
আলহামদুলিল্লাহ। হ্যাঁ, স্যার আমি আমার ছোট ভাই একটু অসুস্থ, তো ওকে নিয়ে অনেকদিন যাবত হসপিটালে ছিলাম। মিয়া তুমি অনলাইন ক্লাসে তুমি করতে পারো না, স্যার কি মেহেদি message হাসান তোমাদের? স্যার। হ্যাঁ, তোমারটা অ্যাটেন্ডেন্স দিয়েছি। এরপরে হলো রেগুলার ক্লাস করবো। রাসেল প্রামাণিক তো সবসময় থাকে নাই? আচ্ছা, absent। সৈয়দ আব্দুল্লাহ, ইয়েস স্যার। জান্নাত আরা মিম, প্রেজেন্ট স্যার। জয় পাল, ইয়েস স্যার। মোহাম্মদ রাতুল, প্রেজেন্ট স্যার। স্যার এরপরে মোহাম্মদ রাতুল। আলম নাইম, ইয়েস স্যার। রায়হানুল ইসলাম, মুনতাসির রহমান, প্রেজেন্ট স্যার। রিফাত হাসান, দেওয়ান মিনহাজুল ইসলাম, ইয়েস স্যার। সৌরভ পোদ্দার, ইয়েস স্যার। আবু রাইহান আব্দুল্লাহ, ও আছে, মেসেজ দিছে, ওকে। জাকিরা সুলতানা কেয়া, ইয়েস স্যার। আবু সালেহ মোহাম্মদ নাইম, জহিরুল ইসলাম, ইয়েস স্যার। আবু সালেহ absent। আচ্ছা, সাজেদ খান আবির, এটাও অ্যাবসেন্ট থাকে। আঞ্জুমানারা আখি, সাজেদ খান আবির ছিল মেবি স্যার, ও জয়েন হয়েছিল। আচ্ছা, আঞ্জুমানারা আখি, হাসিনুর রহমান, ইয়েস স্যার। প্রদীপ সরকার, প্রেজেন্ট স্যার। রবিউল হাসান, ইয়েস স্যার। আফসানা অরিন তো দেখলাম মনে হলো। স্যার আছে স্যার। আবু রাহান আব্দুল্লাহ তোমারটা দিয়ে দিছে। আচ্ছা, আফসানা অরিন গেল। এরপরে হলো আহসানুল হক শাকিল, ইয়েস স্যার। জাহিদ হাসান মজুমদার হলো অ্যাবসেন্ট থাকে। কেয়ামনি, ইয়েস স্যার। রোমান হোসেন, ইয়েস স্যার। তানহা তারান্নুম, ইয়েস স্যার। ফখরুল হোসেন, প্রেজেন্ট স্যার। নুসরাত জাহান। ইয়েস স্যার। তো তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সকলের জন্য শুভকামনা। পবিত্র রমজান মাসের তোমাদের রমাজানুল মোবারক, সুন্দর একটা সময় কাটাও। এবং রমজান মাসে তোমাদের ক্লাসের শুরুর টাইম কত বলো তো দেখি? 8:50 থেকে। 8:50-এ শুরু হবে, যদিও কালকে থেকে তো আর ক্লাস নাই। মিড পরীক্ষাটা শেষ হয়ে যাবে 14 বা 15 তারিখে। এরপরে কয়েকটা দিন আমরা ক্লাস পাবো। সেই সময় আমরা 8:50 থেকে ক্লাসে জয়েন করবো। তোমরা সকলে ভালো থাকো, পরীক্ষার জন্য সুন্দর প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও। আর কারো যদি কোনো সমস্যা থাকে, কালকে সোয়া 2টা 2:30 এরকম সময় আমার রুমে এসে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, স্যার মিডের পরে কি 2টা বা 1টা ক্লাস পেতে পারি আমরা, তাই না স্যার, ঈদের আগে? এটা আমি এখনো হিসাব করি নাই। তো এরকম একটার মতো হয়তো 18 তারিখ একটা ক্লাস হতে পারে, দেখলো। আচ্ছা হ্যাঁ, ঈদের আগে হয়তো ওরকমই হবে, তারপরে আবার ঈদের পরে গিয়ে ক্লাস হবে। এটা বিশ্ববিদ্যালয়ের নোটিশের উপর নির্ভর করতেছে। এ ব্যাপারে আমি কোনো ডিটারমিনিস্টিক কোনো জিনিস এখনই বলতে চাই না। বিশ্ববিদ্যালয় যেভাবে নোটিশ দেয় সেই অনুযায়ী হবে। ঠিক আছে? ওকে স্যার। তো তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।